আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের কাছে একটা টপিক নিয়ে আমি আসছি। সেই টপিকটা হলো গণিতের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সহজ একটা টপিক। অনেকের কাছে কঠিন মনে হয়। মূলদ এবং অমূলদ সংখ্যা কাকে বলে, মূলদ এবং অমূলদ সংখ্যাগুলা কি কি, আমরা এগুলা দেখলে চিনতে পারি না, ভুলে যাই। আজকে তোমরা যদি আমার ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো, আশা করি জীবনেও তোমরা মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা কোনগুলা সেগুলো আর ভুলবে না। চলো আমরা ক্লাসে চলে যাই। দেখো, আমি এখানে লিখেছি প্রথমে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কাহাকে বলে? আমরা এই জিনিসটা আগে, সংজ্ঞাটা আগে আমরা বুঝি। মূলদ সংখ্যা কাকে বলে? বইয়ের মধ্যে অনেক ভাষায় লেখা থাকে। আমরা বইয়ের ভাষায় না পড়ে আজকে তোমাদেরকে প্র্যাকটিক্যালি এবং কি আমার ভাষায় আমি তোমাদেরকে শিখাবো। আশা করি তোমরা খুব সহজে বুঝতে পারবে। যে সংখ্যাকে, আমি যদি বলি সংক্ষেপে লিখে দেই, যে সংখ্যাকে ভগ্নাংশ আকারে, কি আকারে? ভগ্নাংশ আকারে লেখা যায় তাকে মূলদ সংখ্যা বলে। তাকে মূলদ সংখ্যা বলা হয়। একেবারে সবচেয়ে সহজ একটা সংখ্যা। যে সংখ্যাকে ভগ্নাংশ আকারে লেখা যায় তাকে মূলদ সংখ্যা বলে। এখন ভগ্নাংশ আকারে কোন সংখ্যা? আমরা ভগ্নাংশ কি বুঝি? আমরা মনে করো 5/7, এটা হচ্ছে একটা ভগ্নাংশ। এখানে দুইটা সংখ্যা, 5 একটা সংখ্যা, 7 একটা সংখ্যা। 5কে বলা হয় কি? লব। আর নিচে যেটা থাকে সেটাকে বলা হয় হর। আমরা জানি উপরেরটা লব, নিচেরটা হর। এখন যে সংখ্যাকে ভগ্নাংশ আকারে, তুমি সেটাও বলতে পারো যে ভগ্নাংশে লব ও হর আকারে প্রকাশ করা যায়। যে ভগ্নাংশকে বা যে সংখ্যাকে লব ও হর আকারে প্রকাশ করা যায় তাহাকে মূলদ সংখ্যা বলে। যেখানে একটা কন্ডিশন হলো, যেখানে হর সবসময় শূন্য থেকে বড় হতে হবে। শূন্য থেকে বড় হতে হবে। শূন্য থেকে বড় হতে হবে, যা পূর্ণ সংখ্যা। যা কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। তাহলে শূন্য থেকে বড় পূর্ণ সংখ্যা কোনটা? সেটা হচ্ছে একমাত্র 1, তারপরে 2, তারপরে 3, এভাবে চলতে থাকবে। যত সংখ্যা সব হচ্ছে পূর্ণ সংখ্যা। আবার -1, -2, -3, -4 এগুলোও কিন্তু পূর্ণ সংখ্যা। এবং কি শূন্য একটা কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। এগুলো হলো পূর্ণ সংখ্যা। আমরা পূর্ণ সংখ্যাও শিখে ফেললাম। এখন কন্ডিশন, শর্তটা কি? মূলদ সংখ্যার সংজ্ঞার মধ্যে শর্ত হলো, যে সংখ্যাকে একটা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে। যেখানে হর সবসময় কি হতে হবে? শূন্য থেকে বড় হতে হবে। শূন্য থেকে বড় যে কোনো সংখ্যা হতে হবে। এটাই হচ্ছে মূলদ সংখ্যার সংজ্ঞা। এখন যদি আমি উদাহরণ দিই, তোমাদের কাছে সবচেয়ে বিষয়টা সহজ হয়ে যাবে। মনে করো একটা সংখ্যা লিখলাম আমি, এখানে 8 লিখলাম। আরেকটা সংখ্যা লিখলাম এখানে 10 লিখলাম। আরেকটা সংখ্যা আমি লিখলাম, মনে করো 15 লিখলাম। আরেকটা সংখ্যা লিখলাম আমি 5/8। তাহলে এই সংখ্যাগুলো কি মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা বলো তো? এই যে 8 সংখ্যাটা, এটা কি সংখ্যা? এটা একটা পূর্ণ সংখ্যা। তার নিচে মনে মনে কি আছে? 1 আছে। তো সুতরাং এটা একটা মূলদ সংখ্যা। আমরা জানি যে কোনো সংখ্যার নিচে, কোনো সংখ্যা সিঙ্গেল একটা সংখ্যা থাকলে তার নিচে মনে মনে কি থাকে? 1 থাকে। সুতরাং লব বাই হর, 10 হচ্ছে লব, এটা হচ্ছে হর, দুটাই হচ্ছে পূর্ণ সংখ্যা। যে সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাহাকে মূলদ সংখ্যা বলে। সুতরাং এটা একটা মূলদ সংখ্যা। 15 একটা কী হবে? এটার নিচে মনে মনে 1 আছে, এটা একটা মূলদ সংখ্যা। আর এটা তো দুইটা পূর্ণ সংখ্যার আকারে দেখা যায়, এটা একটা মূলদ সংখ্যা। এখন মূলদ সংখ্যার অনেক রকম সংখ্যা দেওয়া থাকে, আমরা দেখলে চিনি না। যেমন আমি কিছু উদাহরণ দিই, তোমাদের কাছে বিষয়টা আরও সহজ হয়ে যাবে। আমি লিখলাম, মনে করো 2.54, দশমিক দিয়ে লিখলাম। তাহলে এটা কি পূর্ণ সংখ্যা? না, এটা পূর্ণ সংখ্যা না। তাহলে এটা কি মূলদ সংখ্যা? কেউ বলবে হ্যাঁ, কেউ বলবে না। তবে আমি বলবো এটা মূলদ সংখ্যা। কিভাবে মূলদ সংখ্যা? আমার মূলদ সংখ্যার সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হলো যে সংখ্যাকে
দুটি ভগ্নাংশে মানে একটি লব এবং একটি হর মানে দুটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে সাজানো যায় তাকে মূলদ সংখ্যা বলে। দেখি এইটাকে ভগ্নাংশ আকারে সাজানো যায় কিনা। আমরা এটাকে লিখতে পারি না 254 বাই দশমিকের জন্য 1 দশমিকটা যদি আমরা তুলে দেই, দশমিকের জন্য একটা 1 লিখি আমরা, যতটা গড় থাকে ততটা শূন্য লিখি আমরা। তাহলে দেখো তো কত হয়ে গেল 254 বাই 100। তাহলে এটাও পূর্ণ সংখ্যা, এটাও পূর্ণ সংখ্যা, সুতরাং এটা একটা মূলদ সংখ্যা। সুতরাং এটাকে আমরা কি সংখ্যা বলতে পারি? মূলদ সংখ্যা। সুতরাং দশমিক দিয়ে থাকলে যে অমূলদ হয়ে যাবে বিষয়টা এমন না। দশমিক দিয়ে থাকলেও আমরা যদি দুটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে লিখতে পারি তাহলে এটা মূলদ সংখ্যা। এমন অনেক বড় যদি ভগ্নাংশ আকারে থাকে, যেমন 5.238006, তাহলে এটা কি সংখ্যা হবে? অবশ্যই মূলদ সংখ্যা হবে। কেন? এটাকে ভগ্নাংশ আকারে লেখা যায়। দশমিকের জন্য আমি একটা 1 লিখব, কয়টা গড় আছে? 3টা 4টা 5টা শূন্য, 5টা শূন্য দেব, উপরে যা আছে সংখ্যাটা আমি লিখে ফেলবো। সুতরাং বড় সংখ্যা দেখলেও ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই দুইটা এই লব এবং হর আকারে লেখা গেছে এই সংখ্যাটাকে। সুতরাং এই সংখ্যাটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। আরও অনেক মূলদ সংখ্যার অনেক উদাহরণ আছে। যেমন আমি যদি লিখি √2 থাকে, √3 থাকে, √4 থাকে, √5 থাকে, √10 থাকে, √20 থাকে। তাহলে এই সংখ্যাগুলো কি? রুট দিয়ে যে সংখ্যাগুলো থাকে এগুলো কি মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা? দেখো শিক্ষার্থী বন্ধুরা, √2 এই রুটের একটা মান আছে। √2 যদি তুমি ক্যালকুলেটরে ক্লিক করো, এটার একটা মান বের হবে 1.2 সামথিং একটা মান বের হবে। এটা দশমিকের পরে যে সংখ্যাগুলো আসবে, ক্যালকুলেটরের মধ্যে 4-5টা সংখ্যা আসবে, দশমিকের পরে 1.23 সামথিং অনেকগুলো মান আসবে। সুতরাং এই সংখ্যাটাকে ভগ্নাংশ আকারে লেখা যাবে না। সুতরাং এটা মূলদ সংখ্যা নয়। যেমন √3 যদি আমি লিখি, √3 মান হচ্ছে 1.73205008। ক্যালকুলেটারে এতটুকু দেখায় বা আরও দেখায়। ক্যালকুলেটারে তোমার যদি ক্লিক করো এতটুকু পর্যন্ত শো করবে অথবা আরও দেখাবে। ডট ডট দিয়ে এটার অসংখ্য সংখ্যা আছে। দেখো তো এই সংখ্যাটাকে কি আমি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো? পারবো না, কারণ দশমিকের পরে কতটা ঘর তা আমরা জানি না। সুতরাং এটা একটা কি সংখ্যা? মূলদ সংখ্যা নয়, এটা একটা হবে অমূলদ সংখ্যা। এটা একটা কি সংখ্যা? এটা হবে একটা অমূলদ সংখ্যা। এখন দেখো √4 করে ক্যালকুলেটর করলে তুমি পেয়ে যাবে শুধু 2। সুতরাং 2 একটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। সুতরাং √4কেও আমরা মূলদ সংখ্যা বলতে পারি। এভাবে √5, √10, √20 ক্যালকুলেটরে ক্লিক করলে যদি পূর্ণ সংখ্যা না বের হয় তাহলে এটা কি সংখ্যা? অমূলদ সংখ্যা হয়ে যাবে। এটা অমূলদ হয়ে যাবে, এটা অমূলদ হয়ে যাবে। আরও কিছু আমরা উদাহরণ দিই, তোমাদের কাছে বিষয়টা আরও সহজ হয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা দেখো, যেগুলা পূর্ণ সংখ্যা আছে, আবার বর্গ সংখ্যা আছে, বর্গমূল সংখ্যা আছে, ওই সংখ্যাগুলা যেগুলোকে, যেমন √16, আমি যদি √16 একটা সংখ্যা লিখি, তুমি যদি ক্যালকুলেটরে ক্লিক করো এটাকে বের হয়ে যাবে 4 বের হয়ে যাবে। সুতরাং √16 একটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। এটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। কারণ এটা একটা পূর্ণ সংখ্যা, এটার নিচে মনে মনে 1 আমি বলতে পারি। সুতরাং এটা একটা ভগ্নাংশ আকারে লেখা যায়। সুতরাং এটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। রুট থাকলেই যে অমূলদ হয়ে যায় বিষয়টা এমন না। যেমন যত পূর্ণ সংখ্যা আছে, বর্গ সংখ্যা আছে, যেমন 2 স্কোয়ারকে তুমি যদি রুট করো 4 হয়, 3 স্কোয়ার রুট করলে হয় তোমার 9, 4 স্কোয়ার রুট করলে হয় 16। তারপর এভাবে তুমি যদি 10 পর্যন্ত করো, 5 স্কোয়ারে হয় 25, 6 স্কোয়ারে করলে হয় 36, 7 স্কোয়ারের বর্গ হচ্ছে 49, 8 স্কোয়ারের বর্গ হচ্ছে 8 8 64, 9 স্কোয়ারের বর্গ করলে হয় 81, 10 স্কোয়ারের বর্গ করলে হয় 100। এভাবে আরও চলতে থাকবে। এখন এই যে সংখ্যাগুলা, এই যে √36, আমি যদি সবার উপরে রুট দিয়ে দিই, √81, √100, √25, এই যে এগুলা হচ্ছে সবগুলো হচ্ছে বর্গ সংখ্যা। যে সংখ্যাকে বর্গ করলে যে সংখ্যা পাওয়া যায়, একটা সংখ্যাকে বর্গ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে বলা হয় বর্গ সংখ্যা। এটা হচ্ছে বর্গ সংখ্যা। সুতরাং বর্গ সংখ্যাগুলোকে রুট করলে তার প্রদত্ত বর্গমূল সংখ্যা পাওয়া যায়। যেই সংখ্যাটা পাওয়া যায় সেটা হচ্ছে বর্গমূল সংখ্যা। সুতরাং √4কে যদি তুমি বর্গমূল মানে রুট করো তাহলে পাওয়া যাবে 2।
√9কে বর্গ করলে পাওয়া যাবে 3, √16কে বর্গ করলে পাওয়া যাবে 4, এই মূলটা পাওয়া যাবে। √25কে বর্গমূল করলে পাওয়া যাবে 5, এই মূল সংখ্যাটা পাওয়া যাবে। সুতরাং এই সংখ্যাগুলো সবগুলা, এই যে রুট দিয়ে এই সংখ্যাগুলো সবগুলা কী সংখ্যা হয়ে যাবে? একটা পূর্ণ সংখ্যা হয়ে যাবে। সুতরাং এগুলো কী সংখ্যা? √36কেও মূলদ সংখ্যা বলা যাবে, √49 মূলদ সংখ্যা, √64 মূলদ সংখ্যা, √81 মূলদ সংখ্যা, √100 মূলদ সংখ্যা। এছাড়া বাকি যত সংখ্যা আছে, √1 এটা একটা মূলদ সংখ্যা, √1কে বর্গমূল করলে বা রুট করলে 1ই বের হয়। সুতরাং 1 একটা কী সংখ্যা? মূলদ সংখ্যা, কারণ 1-এর নিচে মনে মনে 1 লেখা যায়। সুতরাং এটা একটা ভগ্নাংশ, এটা লব, এটা হর। সুতরাং আমার কন্ডিশন শর্তকে মূলদ সংখ্যার সংজ্ঞার মধ্যে বৈশিষ্ট্য হচ্ছে যে সংখ্যাকে দুটি ভগ্নাংশে আকারে প্রকাশ করা যায়, লব ও হর আকারে প্রকাশ করা যায়, যেখানে হর সবসময় কি হবে? 0 থেকে বড় হবে। এটা 0 থেকে বড় একটা পূর্ণ সংখ্যা। তো সুতরাং এটা একটা কী সংখ্যা? মূলদ সংখ্যা। আর 1কে কী সংখ্যা বলা যায়? মূলদ সংখ্যা বলা যায়। আর যত রুট দিয়ে যত সংখ্যা থাকে, যেমন √2, √3, √4 আমি বাদ দিলাম, √5, √6, √7, √8, আবার √9, এটা মূলদ সংখ্যার মধ্যে হয়ে যাবে, কারণ √9-এর বর্গ সংখ্যা হচ্ছে 3। এছাড়া √10, √11 ও √12, √13, √14, √15, আবার √16, এটা মূলদ সংখ্যা হয়ে যাবে, কারণ এখান থেকে 4 বের হবে। এভাবে যে সংখ্যাগুলো আমি লিখে দিছি, এগুলা ছাড়া 100 পর্যন্ত বাকি যত সংখ্যার উপরে রুট থাকবে সেগুলো কি সংখ্যা হয়ে যাবে? অমূলদ সংখ্যা হয়ে যাবে। অমূলদ সংখ্যার মধ্যে আমরা দেখাবো। আর বাকি সব সংখ্যা কি সংখ্যা? মূলদ সংখ্যা। এখন মূলদ সংখ্যার আরও কিছু আমি উদাহরণ দিই তোমাদের কাছে আরও সহজ হওয়ার জন্য। যেমন যদি থাকে √16/√25, তাহলে এই সংখ্যাটা কি মূলদ সংখ্যা হবে না অমূলদ সংখ্যা হবে? শিক্ষার্থীগণ, তোমরা দেখো এই রুটটা হচ্ছে 16-র উপরেও আছে, 25-এর উপরেও আছে। আমি যদি আলাদা করে এভাবে লিখি √16, √25, তো সুতরাং এটাকে আমি লিখতে পারি কি? এটা হয়ে যায় 4, এটা হয়ে যায় 5। দেখো দুটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ হয়ে গেছে, সুতরাং এটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। সুতরাং এটাকে বলতে পারি আমরা কি সংখ্যা? মূলদ সংখ্যা। সুতরাং এভাবে অনেক বড় বড় সংখ্যা থাকতে পারে। যদি থাকে √100/√81, এটা হয়ে যাবে 10/9, এটা একটা মূলদ সংখ্যা। রুটটা যদি আমি তুলে দিতে পারি, সুতরাং এটা একটা পূর্ণ সংখ্যা হয়ে যাবে, সুতরাং এটা একটা মূলদ সংখ্যা হয়ে যাবে। আরেকটা বিষয় তোমরা খুব মনে রাখবে, যে কোনো সংখ্যা যদি আপনার দশমিক দিয়ে থাকে অথবা সমস্ত আকারে থাকে, আমি লিখলাম 5.230, দশমিক দিয়ে থাকলে সেই সংখ্যাকে পূর্ণ সংখ্যার আকারে লেখা যায়। আমি এটা দেখেছি অলরেডি। এটাকে লেখা যায় দশমিকের জন্য 1, 3টা ঘরের জন্য 3টা 0। সুতরাং এটা একটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। দশমিক থাকলেও যদি ওই সংখ্যাটাকে ভগ্নাংশ আকারে লেখা যায়, তাকে মূলদ সংখ্যা বলবে। সুতরাং আশা করি শিক্ষার্থী বন্ধুরা, মূলদ সংখ্যা বিষয়ে আর কোনো কোশ্চেন থাকার কথা না। মানে যে সংখ্যাকে, আমি আবার বলে দিচ্ছি, যে সংখ্যাকে দুটি ভগ্নাংশ মানে লব ও হর আকারে প্রকাশ করা যায়, লব ও হর আকারে প্রকাশ করা যায় যে সংখ্যাকে, তাকে মূলদ সংখ্যা বলে। এখানে খেয়াল রাখবে, হরটা সবসময় 0 থেকে বড় হতে হবে। 0 থেকে কি হতে হবে? বড়। মিনিমাম 1 থাকতে হবে, মিনিমাম 1 থাকতে হবে। এই হরটা মিনিমাম কত থাকতে হবে? 1-এর সমান থাকতে হবে বা 1-এর চেয়ে বড় হতে হবে। 1 থেকে শুরু হতে হবে, তাহলেই সংখ্যাকে মূলদ সংখ্যা বলবে। আশা করি মূলদ সংখ্যা নিয়ে কারো কোশ্চেন থাকবে না। যদি একটা সংখ্যা থাকে কোনো জায়গায়, মনে করো 30, তাহলে এটা কি সংখ্যা হবে? মূলদ সংখ্যা, সহজেই, কারণ এটার নিচে মনে মনে 1 আছে, এটা লব হর, সুতরাং আমি এটাকে নির্দ্বিধায় মূলদ সংখ্যা বলতে পারি। সুতরাং মূলদ সংখ্যার সংজ্ঞা থেকে আমরা মূলদ সংখ্যা বুঝলাম। আশা করি যে কোনো সংখ্যা দেখলে আমরা এটা মূলদ না অমূলদ বুঝতে পারবো। এখন আমরা আসি অমূলদ সংখ্যা কাকে বলে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, অমূলদ সংখ্যা কাকে বলে? এখন একেবারে সহজ। অমূলদ সংখ্যা আমরা বুঝতে পারছি, অমূলদ সংখ্যাটা একেবারে তার বিপরীত সম্পূর্ণ। যে সংখ্যাকে, এটার সংজ্ঞাটা অনুযায়ী কি বলতে পারি? যে সংখ্যাকে লব ও হর আকারে প্রকাশ করা যায় না, লব ও হর আকারে প্রকাশ করা যায় না,
প্রকাশ করা যায় না তাকে অমূলদ সংখ্যা বলে। তাকে অমূলদ সংখ্যা বলে। আর যাকে হর আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে, যাকে যায় না তাকে অমূলদ সংখ্যা বলে। এখানে লব ও হর বিষয়টা আমরা বুঝি। লব ও হর আমরা জানি, এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর। এখানে যদি কোনো সংখ্যাকে লব ও হর আকারে প্রকাশ করা যায় সেটা হবে মূলদ, আর যেটাকে প্রকাশ করা যায় না সেটা হবে অমূলদ। এখানে অমূলদের মধ্যে প্রকাশ করা যায় না। এখন কোন সংখ্যাকে